মর্নিং, ডে 5 আজকে শিলংয়ে। এই মুহূর্তে কিন্তু আছি হোটেলের সামনে। গত 4 দিন ধরে কিন্তু তোমাদের আমি সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এবার এখান থেকে মানে শিলং থেকে চলে যাব গুয়াহাটি, তাই শিলংকে বিদায় দেওয়ার পালা। এই মুহূর্তে হোটেলে চেক আউট করা হচ্ছে, যিনি আছেন বড়রা তারা চেক আউট করছেন। তারপরে এখান থেকে সোজা চলে যাব পুলিশ বাজারে, ওখান থেকে কিন্তু বাস আছে, বাসে করে চলে যাব সোজা গুয়াহাটি। টেম্পো ট্রাভেলার চলে এসেছে, দেখতে পাচ্ছ পুলিশ বাজারে ভিভান তার একদম সামনে। এবং এই যে যাতায়াত করব তার জন্য দাম কিন্তু পড়ছে মাত্র 200 টাকা। এই সংক্রান্ত অর্থাৎ এই বাস সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, ওপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু চেক করে নিতে পারো। সময় যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই একই জায়গাতে কিন্তু এখানে দাঁড়িয়েছে, এবং এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে, যে দেখতে পাচ্ছ বেরোচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। আলাদা করে নতুন করে কিছু বলার নেই, কারণ অলরেডি আমার যে আগের ভিডিওটা তোমরা দেখেছো, যেটা অলরেডি আমার আই বাটন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যখন আমরা গুয়াহাটি থেকে শিলংয়ের দিকে যাচ্ছিলাম, সেই ভিডিওটা তোমরা অলরেডি যারা দেখেছো তারা তো জানোই। মোটামুটি একই জিনিস, একই জায়গায় খাওয়া দাওয়া, তাই নতুন করে আলাদা কিছু হচ্ছে না। যারা আমার সমস্ত ভিডিওগুলো পরপর দেখতে চান বা খুঁজে পেতে চান, তারা আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে সমস্ত জায়গার ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। এছাড়া মেঘালয় সিরিজের ভিডিও যখন আপনারা দেখবেন, তখন পরপর কিন্তু সেই সিরিজগুলো আসতে থাকবে একের পর এক। প্রত্যেকটা ভিডিও যদি পরপর দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের ভিডিও কোথা থেকে শুরু হয়েছে। আস্তে আস্তে এবার শিলং শহর থেকে নিচের দিকে নামতে শুরু করেছি, এবং যতই আমরা নিচের দিকে নামতে শুরু করেছি ততই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকছে, কারণ নিচের দিকে কিন্তু যথেষ্ট গরম এবং উপর দিকে কিন্তু ভালোই ঠান্ডা। যাই হোক, এবার তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে বাসে অবশ্যই চেষ্টা করবে বাঁ দিকে সিটে বসা। যখন গুয়াহাটি থেকে তোমরা শিলংয়ের দিকে যাবে তখন তোমরা অবশ্যই ডান দিকে বসবে, এবং শিলং থেকে যখন গুয়াহাটি যাবে তখন অবশ্যই কিন্তু বাঁ দিকে বসবে। তাহলে কিন্তু এই সাইট সিনগুলো তোমরা করতে করতে যেতে পারবে, যাতে তোমাদের চোখেরও সুখ হবে এবং তোমরা খুব ভালো ভালো ফটো ভিডিও কিন্তু তুলতে পারবে। চলে এসেছি চারিদিকে সবুজ জঙ্গলে পাহাড়ে ঘেরা এই লেকের সামনে, যাকে বারাপানি লেক বলা হয়। তোমরা একে উমিয়াম লেক নামেও চেনো। এই লেকটা কিন্তু সম্পূর্ণ মনুষ্য দ্বারা সৃষ্টি হয়েছে, এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কিন্তু চলে এই লেকের জল দিয়েই। পনেরো কিলোমিটার নর্থে অবস্থিত শিলং শহর থেকে এই লেকটা, যেটা ফার্মেন্টেশন করা হয়েছিল 1960 সালে। এই টোটাল এরিয়াটা অ্যাপ্রক্স 220 স্কোয়ার কিলোমিটার, এবং এই ডিপ হলো ম্যাক্সিমাম 15 মিটারের মতন। তবে সব থেকে ভালো সময় হচ্ছে এখানে আসার অক্টোবর টু মে। এই লেকটা কিন্তু ভীষণই পপুলার একটা ট্যুরিস্ট স্পট। এছাড়াও এখানে বোটিং, ফিশিং, বার্ড ওয়াচিং, ওয়াটার স্পোর্টসও হয়। যদিও এইবারের মতন কিন্তু আমি এই লেকটা ঘুরতে পারিনি, তার কারণটা তোমরা অবশ্যই জেনে গেছো আগের ভিডিওগুলোর মাধ্যমে। এইখানে দেখতে পাচ্ছ ভিউ পয়েন্টের সামনে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, ফুড স্টল আছে, প্রত্যেকে কিন্তু ট্যুরিস্ট যারা আছে এখানে দাঁড়িয়ে ফটো তুলছেন, ভিডিও করছেন। যদিও এইবারের মতন কিন্তু সেটা আমার হয়নি। আশা করি তোমরা এখানে আসলে এই লেকটাকে দেখতে পারবে, এনজয় করতে পারবে, তোমাদেরও খুব ভালো লাগবে। বাসটা কিন্তু এবার একেবারেই লেকের ধার দিয়ে যাচ্ছে। দেখেই তোমরা বুঝতে পারছো লেকের জলটা কতটা সুন্দর স্বচ্ছ। ওপরের আকাশের নীল রং এবং জলের রং কিন্তু এক হয়ে গেছে, মাঝখানে শুধু সবুজ অংশটাই যা বোঝা যাচ্ছে। না হলে কিন্তু মনে হতো যে জল এবং আকাশ দুটোই কিন্তু সমান। আসলে উপরে আকাশের যে ছায়াটা জলের মধ্যে পড়ে, তার জন্য কিন্তু জিনিসটা দেখতে এত সুন্দর লাগে। এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা এসো, ফটো তুলো, ভিডিও করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
তোমরা দেখেই বুঝতে পারছো সকাল সকাল কিন্তু প্রচুর লোক এখানে এসেছে গাড়ি করে এই লেকটাকে দেখার জন্য, ভিউটাকে এনজয় করার জন্য। এত সকালবেলা এই দোকানগুলো কিন্তু খোলেনি, নালে প্রচুর দোকান আছে এখানে, দোকানগুলো কিন্তু খুলে যায়। আপাতত এই লেককে টাটা বাই বাই করে চলে যাচ্ছি সামনের দিকে। আশা করি পরের বার যদি কখনো আসি তাহলে এই লেকটা তোমাদের কখনো ঘুরে দেখাতে পারবো। পাহাড়, ঝর্ণা, লেক, জঙ্গল সমস্ত কিছুকে ছাড়িয়ে এবারের মতো মেঘালয়কে বিদায় দিয়ে আসতে চলেছি গুয়াহাটির মাটিতে। আশা করি এইবারের মতন মেঘালয় সিরিজ তোমাদের ভালো লেগেছে। এখন বাজে ডট 10টা, মানে সকাল 7টায় বেরিয়ে একদম ডট 10টায় কিন্তু আমাদের বাস ঢুকিয়ে দিয়েছে। এই দেখো, এই যে এই বাস স্ট্যান্ডে, যেটা আগে আমি যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের আগে আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম, সেখানে কিন্তু এখানে তামিল একদম টাইমলি, মানে এইটা ইউজ করলে, মানে এই যাত্রাটা যদি তোমরা ইউজ করো তাহলে খুব সহজেই কিন্তু এটা পৌঁছে যেতে পারবে। চলো আজকে এখন হোটেলে যাব, গুয়াহাটির হোটেলটা তোমাদের দেখাই। বাস স্ট্যান্ড থেকে একটা অটোতে উঠে বসলাম সমস্ত লাগেজ নিয়ে। গন্তব্য হলো এবারের হোটেল। গুয়াহাটি হোটেল পর্যন্ত এই অটো ভাড়া নিয়েছিল 100 টাকা। পৌঁছে গেছি আমি আমার হোটেলে, যার নাম হলো ডিডি লজ। পুরো 24 ঘন্টার জন্য ভাড়া হচ্ছে 800 টাকা, কিন্তু আমি হাফ বেলায় থাকবো, হাতে সময় কম। এখন জাস্ট ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরোচ্ছি কামাখ্যার উদ্দেশ্যে। পুজো দিতে পারবো কিনা জানি না, তবে দর্শন তো ডেফিনেটলি করবো। মন্দিরটা খুব সুন্দর, সেটা দেখবো। চলো তোমরা আমার সাথে চলো। হোটেলে আবার উপরে উঠেছিলাম, কারণ এই যে চশমাটা ফেলে চলে এসেছি, মানে রীতিমতো ভব ভুলে গেছি। যাই হোক, আবার ওপরে গেলাম, চশমাটা আনলাম, এসে উবের বুক করা হলো, উবের আসছে। এবার এখান থেকে উবেরে করে সোজা কামাখ্যা টেম্পল যাব। এই জাস্ট উবের আসলো, উঠে বসলাম, এখন যাচ্ছি কামাখ্যা টেম্পলে। কামাখ্যা টেম্পল দর্শন করার পর অন্যান্য যা কিছু আছে দেখছি, কতটুকু বলা যায়, তাদের সেগুলো কনফার্ম দেখবো। আসাম রাজ্যের সবথেকে বড় শহর হলো গুয়াহাটি। এই গুয়াহাটিকে ভাগ করেছে ব্রহ্মপুত্র নদ, উত্তর গুয়াহাটি এবং দক্ষিণ গুয়াহাটি। এই গুয়াহাটিতে দেখার মতন অনেক কিছুই আছে, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে কামাখ্যা। সেই কামাখ্যা টেম্পল তো আজকে যাবই, এছাড়াও তোমরা দেখে নিতে পারো উমানন্দা টেম্পল, আসাম স্টেট মিউজিয়াম, গুয়াহাটি জু, নেহেরু পার্ক সহ আরও অনেক কিছু। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু তোমরা যেতে পারো, কারণ সেখানে কিন্তু আছে এক শৃঙ্গ গন্ডার। হাতের সময় কম থাকার জন্য এবারে কিন্তু আমি সেই জায়গায় যেতে পারিনি, তবে তোমরা কিন্তু সময় পেলে অবশ্যই সেখান থেকে ঘুরে এসো। এছাড়াও আসামের চা কিন্তু জগৎ বিখ্যাত, সেটা টেস্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। কথা বলতে বলতে পৌঁছে গেছি মা কামাখ্যার একদম দ্বারের সামনে। এই যে দ্বার দেখতে পাচ্ছ, এই দ্বারের ভেতর দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে মা কামাখ্যার মন্দিরে যাওয়ার জন্য। এই জায়গা থেকে একেবারে কামাখ্যা মায়ের মন্দির পর্যন্ত পুরো জায়গাটা, মানে মন্দিরের দ্বার পর্যন্ত যে জায়গাটা, সেই অবধি মোটামুটি 3 কিলোমিটার রাস্তা, যেতে খুব একটা বেশি সময় লাগবে না। গাড়ি আমাকে এইখানে নামালো, আর এই দেখতে পাচ্ছ আসামের কিন্তু এই বাস, এই বাসে করেও কিন্তু তোমরা কামাখ্যায় আসতে পারো। ওই দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় যাব না, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব। রাস্তায় যাওয়ার পথে চোখে পড়বে এরকম অজস্র দোকান, যেখান থেকে কিন্তু তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারো। এখান থেকে আমি কিছু কিছু জিনিসপত্র কিনেছি যেগুলো পুজোর সময় কাজে লাগে, তবে আমি মায়ের কিন্তু পুজো দিইনি। মা কামাখ্যাকে 2 রকমভাবে দর্শন করা যায়। প্রথম দর্শনটি হচ্ছে স্পেশাল দর্শন, যেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা লাগে, এবং আরও একটি দর্শন হয়, সেটি হচ্ছে ফ্রিতে দর্শন। ফ্রিতে দর্শন করার জন্য এখানে কিন্তু গলি আছে, এই গলি দিয়ে যেতে হয়। প্রথম 300 জনকে কিন্তু ফ্রিতে কুপন দেওয়া হয়, এবং তার ফলে কিন্তু মাকে ফ্রিতে দর্শন তোমরা করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু ভোর রাত থেকে লাইন পড়াটা স্বাভাবিক, এবং যতটা সম্ভব আগে আসতে হয়। এবং যাদের স্পেশাল দর্শন করতে হবে তাদের জন্য টিকিট প্রাইস হচ্ছে 501 টাকা, এবং এই পাশের গলি দিয়ে কিন্তু যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভোর 6টা থেকে কুপন দেওয়া হয়, এবং যতটা সম্ভব আগে আসার প্রয়োজন। কমপক্ষে আমি বলবো ভোর 4টের মধ্যে আসার তোমরা চেষ্টা করো, তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং সেক্ষেত্রে কিন্তু স্পেশাল লাইনে দর্শন করতে আরও সুবিধা হবে।
আমি প্রথমে যাব মা ভুবনেশ্বরী টেম্পেলে, তাই সামনের জায়গা থেকে একটি গাড়িতে উঠলাম এবং উপরে নিয়ে যাবে এবং একই স্থানে ছেড়ে দেবে। তার জন্য প্রাইস হচ্ছে 100 টাকা। এখানে অজস্র প্রচুর গাড়ি আছে, তারা কিন্তু ডাকাডাকি করে, আপনারা যে কোনো একটা গাড়িতে নিতে পারেন। পৌঁছে গেছি মা ভুবনেশ্বরী টেম্পলের একদম সামনে। নিচের অংশে আমাদের ছেড়ে দিল, আর এই অংশটা হচ্ছে সামনের মূল ফটক। এই ফটক দিয়ে সামনে প্রবেশ করে বেশ খানিকটা এগিয়ে যেতে হবে, তারপরে কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবো। ফটকের সামনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কারুকার্য করা আছে এবং বিভিন্ন মূর্তি অঙ্কন করা রয়েছে। এখানে লম্বা করে কিন্তু সিঁড়ি আছে। চলো আগে সামনের দিকে এগোনো যাক। এখানে সিঁড়িগুলো কিন্তু বেশ পাতা, তাই উঠতে খুব একটা বেশি কষ্ট হবে না। দুই ধারে কিন্তু সিঁড়ি আছে এবং মাঝখানের যে অংশটা সেখানে বড় বড় কিন্তু গাছ লাগানো হয়েছে। আরেকটা জিনিস যেটা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, ঢুকতে না ঢুকতে চারিদিকে কিন্তু অনেক সন্ন্যাসী নাগা সাধুরা কিন্তু আছেন। আসলে এই জায়গাটি হচ্ছে নাগা সাধুদের এবং সন্ন্যাসীদের একেবারে পীঠস্থান। এখানে কিন্তু তারা বিভিন্ন রকমের তন্ত্র সাধনা করে থাকেন এবং তান্ত্রিকের বিভিন্ন রকম যে যোগ সাধনাগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু এইসব স্থানেই হয়ে থাকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই নিচ থেকে কিন্তু এত দূর পর্যন্ত আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম। এখানে কিন্তু একটাই দোকান আছে যেখানে স্ন্যাক্স এবং পুজোর সামগ্রী কিন্তু কিনতে পাওয়া যায়। সামনেই কিন্তু মন্দির এবং তার জন্য কিন্তু এখানে জুতো খুলতে হবে। মন্দিরের ভিতরে কোনো রকমের ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই চেষ্টা করব বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর। মা ভুবনেশ্বরী হলেন আদি শক্তি রূপ, যা শক্তির অন্যতম প্রাচীন রূপ। তিনি সমস্ত জগতের রানী এবং বিশ্বজগৎকে শাসন করে। ভক্তরা পার্থিব সুখ, বংশ সম্পদ, জ্ঞান এবং ভাগ্যের জন্য ভুবনেশ্বরী মাকে পুজো করে থাকেন। তিনি তার সকল ভক্তদের জীবন থেকে সমস্ত নেতিবাচক দূর করেন এবং জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে সাহায্য করেন। এই হচ্ছে মন্দিরের পেছনের অংশ। একদম মন্দিরের পাশের অংশই হচ্ছে বলিঘর এবং আমি এখন মন্দিরের ঠিক পেছনের জায়গাটাতেই আছি। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লাপক্ষের দ্বাদশ তিথিতে প্রতি বছর ভুবনেশ্বরের জয়ন্তী কিন্তু পালন করা হয় এই স্থানে। এই হচ্ছে মূল মন্দিরের বাইরের অংশ। ভেতরে নাট মন্দির এবং গর্ভগৃহ আছে। এই মুহূর্তে আছি নীলাচল পাহাড়ের উপরে ভুবনেশ্বরী মন্দিরে। ভুবনেশ্বরী মন্দিরের ভেতরে তো ফটো আমি দেখাতে পারবো না, কিন্তু এখান থেকে তোমরা যদি দেখো পুরো আসামটাকে দেখা যাচ্ছে, ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে, নতুন করে এখানে ব্রিজ হচ্ছে সেটা দেখা যাচ্ছে, পিকক আইল্যান্ড সেটা দেখা যাচ্ছে। মানে দুর্দান্ত কিন্তু একটা ভিউ এখান থেকে পাওয়া যায়, যেটা অসাধারণ লাগছে। প্লিজ ইগনোর মাই হেয়ার। চলো পুরো জায়গাটা তোমাদের দেখাই। এখন যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দক্ষিণ গুয়াহাটি এবং এই দিকের যে অংশটা সেটা হচ্ছে উত্তর গুয়াহাটি। আর তার ঠিক এই অংশে অবস্থিত মা ভুবনেশ্বরী মন্দিরের টেম্পল নীলাচল পাহাড়ের উপরে। আর ব্রহ্মপুত্র নদ যে সোজাসুজি বয়ে গেছে সেই অংশটা হচ্ছে পূর্ব দিক। এবার আরও একটু তোমাদের কাছ থেকে দেখাই, চলো। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই উত্তর এবং দক্ষিণ যে গুয়াহাটি সেটাকে সংযুক্ত স্থাপন করছে এবং দূরে যে ছোট আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু পিকক আইল্যান্ড। এবারে মন্দিরে আরেকটা অংশে চলে এসেছি। এই জায়গা থেকে ভুবনেশ্বরী মায়ের মন্দিরটা দেখতে খানিকটা এরকম লাগে। গর্ভগৃহ তো দেখাতে পারবো না, কারণ দেখানো বারণ আছে। এইখানে দেখতে পাচ্ছ যথেষ্ট ময়লা কিন্তু ফেলা হয়েছে। তবে এবার এই জায়গা থেকে তোমাদের একটু ভিউটা দেখানোর চেষ্টা করি, আশা করি কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পারবো। এই দিকের যে অংশটা দেখতে পাচ্ছ ওদিকটা হচ্ছে দক্ষিণ দিক এবং একদম যে এই দিকের অংশটা একদম গাছের বরাবর যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই অংশটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, আশা করি এখন একটু বোঝাতে পারছি। এই যে পুরো অংশটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু উত্তর গুয়াহাটিকে তোমরা দেখতে পাচ্ছ। আশা করি আরেকটু জুম করে তোমরা ভালো মতন বুঝতে পারবে। এই পুরো অংশটা কিন্তু দেখা যায় মা ভুবনেশ্বরীর টেম্পল থেকে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এতক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছিলাম, এখন এই অংশটা এসেছি। আমি যতদূর শুনেছি, আমি ভুলও হতে পারি,
যে মা কামাখ্যাকে দর্শন করার পর যদি ভুবনেশ্বরী মাকে দর্শন করা না হয় তবে নাকি সেটা কমপ্লিট হয় না। তবে আমার ক্ষেত্রে আমি একেবারে উপরে চলে এসেছি। আগে মা ভুবনেশ্বরীকে দর্শন করলাম, খুব সুন্দরভাবে দর্শন করলাম। ভেতরটা বেশ অন্ধকার এবং দুপাশে দুটো কিন্তু বেশ বড় বড় প্রদীপ জ্বলছে এবং প্রদীপটা সবসময় জ্বলে। এবার এটা দেখার পর নিচে যাব কামাখ্যাতে। মা কামাখ্যা কিন্তু নিচে আছেন এবং ওপরে আছে, একদম টপে কিন্তু আছে মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী মন্দিরে ঢোকার সময় যে ফটক দিয়ে ঢুকেছিলাম সেই ফটক দিয়ে কিন্তু বেরোচ্ছি। দেখতে পাচ্ছ ফটকের এই অংশে কিন্তু খুব সুন্দর নারী মূর্তি দেওয়া চিত্র আছে, যেটা দেখতে বেশ সুন্দর এবং বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন করা আছে গেটের মধ্যে। পৌঁছেই গেছি প্রায় কাছাকাছি দ্বিতীয় গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়ে টু কামাখ্যা টেম্পল। এখান থেকে সোজা এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু মায়ের মন্দিরের কাছে আমরা পৌঁছে যাব। এই রাস্তায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে দোকান দেখতে পাচ্ছি, যেখান থেকে কিন্তু তোমরা পুজোর সামগ্রী কিনে মাকের কাছে পুজো দিতে পারবে। মায়ের দর্শনের সময়সূচি হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়, তারপর আবার দুপুর 2:30টার সময় হলে বিকেল 5:30টা পর্যন্ত কিন্তু তোমরা মাকে পুজো দিতে পারবে। 51 সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হচ্ছে মা কামাখ্যা এবং 4টি আদি শক্তিপীঠের মধ্যে একটি। মা কামাখ্যাকে বলা হয় উর্বরতার দেবী অথবা রক্তক্ষরা দেবী। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যারও মন্দির আছে। ওই দিক থেকেও কিন্তু একটা রাস্তা বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা তো ওই দিকে যাব না, আমরা যাব ডান দিকে। এবং যাত্রাপথে তোমরা দেখতে পাচ্ছ পুজোর সামগ্রী পাওয়ার সাথে সাথে প্রচুর ধরনের কিন্তু গিফট আইটেম, সাজার জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু এখন আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাব এবং যাত্রাপথে কিন্তু আমাদের প্রথমেই চোখে পড়ছে আরও একটি মন্দির। এই চত্বরে কিন্তু প্রচুর মন্দির রয়েছে এবং যার সংখ্যা 30টিরও বেশি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে মা তারার কিন্তু মন্দির আছে। এখানে প্রতিটি জায়গায় কিন্তু মন্দিরের সামনে হাড়িকাঠ আছে। হাড়িকাঠ দেখলেই কিন্তু বোঝা যায় যে এখানে কিন্তু এখনো পর্যন্ত বলি প্রথা চালু আছে। সামনের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মূল কক্ষ। যারা 501 টাকার কুপন কাটতে চাও তারা ভোরবেলা কিন্তু এই স্থানে এসে লাইনে দাঁড়াতে পারো। এখানে কিন্তু দ্বার খুলে দেওয়া হয় টিকিট কাটার জন্য। 10 টাকার বিনিময়ে জুতো রেখে সামনের দিকে এগিয়ে চললাম। বাঁদিকে দেখতে পাচ্ছ একটা কিন্তু এখানে গেস্ট হাউস আছে। যারা নীলাচলে পাহাড়ের উপর মা কামাখ্যা টেম্পলের সামনে থাকতে চাও তারা অবশ্যই কিন্তু এই সমস্ত গেস্ট হাউসে বা হোটেলে কিন্তু থাকতে পারো। এখন চলো মূল মন্দিরের সামনের দিকে যাওয়া যাক। চলে এসেছি মূল মন্দিরের সামনে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মা কামাখ্যার মূল মন্দিরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। চলো সামনের দিকে এগোনো যাক, মন্দিরটাকে আরো কাছ থেকে তোমাদের দেখাবো। কালিকা পুরাণের মতে সতী দেবী তার স্বামীর প্রতি হওয়া অপমান সহ্য করতে না পেরে আত্মাহুতি দিয়েছিলেন। শোকাহত এবং রাগান্বিত হয়ে যক্ষের যজ্ঞ সমস্ত ভণ্ডুল করে দিয়েছিলেন সতীর প্রতি। সতীর দেহ নিয়ে তাদের সারা জায়গায় বিশ্বব্যাপী প্রলয় নৃত্য তিনি শুরু করেন। অন্যান্য দেবতারা অনুরোধ করে এই নৃত্য থামানোর জন্য এবং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেন এবং সেই সতীর দেহ পড়েছিল এই জায়গায়। দেবীর গর্ভ এবং যোনি পড়েছিল এই জায়গায়। সেই কারণেই কিন্তু 51 সতীপীঠের একটি শক্তিপীঠ হয়ে ওঠে মা কামাখ্যা। ওই দিকে হচ্ছে মূল ফটক, যেখান দিয়ে কিন্তু মূল প্রবেশদ্বার, তোমরা প্রবেশ করতে পারো এবং প্রবেশদ্বারের মুখোমুখি কিন্তু মা কামাখ্যার মূল মন্দির। এবারে চলো সামনের দিকে এগোনো যাক। প্রচুর ভক্ত কিন্তু সমাগম হয়েছে এবং চারিদিক থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মানুষ কিন্তু এসেছেন মাকে দর্শন করার জন্য।
কামাখ্যা এই মন্দির তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ার দরুন বার্ষিক আমাবুচি মেলা অনুষ্ঠান এখানে প্রচুর মানুষ আসেন। সেই সময় বছরে 4 দিন মায়ের মন্দির বন্ধ থাকে। এছাড়া বার্ষিক মনসা পূজা হয়ে থাকে। দুর্গা পূজা কিন্তু কামাখ্যা মন্দিরটি অন্যতম প্রধান উৎসব। মন্দিরের দ্বারে ঢোকার আগে এরকম 2 ধারে কিন্তু 2টো সিংহ রাখা আছে। মন্দিরের গর্ভগৃহটি পঞ্চরত্ন স্থাপত্য শৈলীর তৈরি। অন্যান্য স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলো খাজুরাহো বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতন দেখতে। নিম্ন আসামে বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। এই মন্দিরে স্থাপত্য শিল্পকলা হচ্ছে 2টি, শৈল উত্তরে নাগর এবং দক্ষিণে দ্রাবিড় নামে পরিচিত। তৃতীয় শৈলী ভেষার শৈলী, নাগর এবং দ্রাবিড় স্থাপত্যের শৈলীর মিশ্রণ হচ্ছে এটি। মন্দির চত্বরে চারিদিকে ছাগল এবং পায়রা ঘুরতে দেখতে পাওয়া যায়। অনেকেই আছেন যে পায়রা উৎসর্গ করেন, সেখানে পায়রা কিন্তু ছেড়ে দেওয়া হয়, তাকে কিন্তু বলি দেওয়া হয় না। ছাগলের ক্ষেত্রে ব্যাপারটা অবশ্য অন্য। এই অংশে কিন্তু কিছু দেবতা দেখতে পাওয়া যায়। তার মধ্যে আছে হচ্ছে কামাখ্যা মন্দিরের কারিগর ভগবান বিশ্বকর্মার মূর্তি এবং কাল ভৈরবের মূর্তি। কামাখ্যা মন্দিরে মোট 4টি কক্ষ আছে, গর্ভগৃহ সহ আরো 3টি মণ্ডপ, যার নাম হলো চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরত্নের স্থাপত্য শৈলী নির্মিত। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। সরু একটি পাথরে গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় এবং এটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে আসছে এবং এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যার নামে পূজিত হন এবং দেবীর পীঠস্থান হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দিরের চত্বরে অন্যান্য মন্দিরগুলোতে একই রকম যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পরিপূর্ণ থাকে। ওপরে যে গ্রিল দেওয়া অংশটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা নিচে মন্দিরের সঙ্গে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সাধারণ মানুষের পুজো দেওয়ার লাইন। চলে এসেছি মা কামাখ্যা মন্দিরে। দেখতে পাচ্ছ পেছনে কিন্তু গর্ভগৃহ আছে। যেই জায়গায় অর্থাৎ যেই দেশে আমাদের মেয়েদের পিরিয়ডসের ট্যাবু বলে মানা হয়, সেখানে কিন্তু এখানে মাকে পুজো করা হয় অমাবস্যার সময়, সেই জিনিসটাকে সেলিব্রেট করা হয়। দেখতে পাচ্ছ এই হচ্ছে মা কামাখ্যা মন্দির। খুব সুন্দর একটা জায়গা, খুব শান্তির একটা জায়গা, বেশ ভালো। বাকি ডিটেলস আমি মন্দির থেকে বেরিয়ে তোমাদের জানাচ্ছি। আমার ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু 501 টাকা করে টিকিট বিক্রি করা হয়। সকালবেলা মূল দ্বার খোলার পর এখানে এসে কিন্তু তোমরা টিকিট কাটতে পারো। একদম মনসা মন্দিরের উল্টো দিকে এই হচ্ছে মনসা মন্দির। মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তি আছে এবং মূর্তির পেছনে কিন্তু মায়ের শিলা আছে। এক্ষেত্রে কিন্তু 2টি লাইন বিভক্ত হয়, তাই তোমরা কিভাবে কাকে পুজো দিতে চাও সেটা অবশ্যই যাচাই করে তবে কিন্তু তোমরা পুজো দেবে। মূল মন্দিরের পাশে কিন্তু এরকম ধূপ ধুনো দেওয়ার ব্যবস্থা আছে এবং মন্দিরের নিচে তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ গ্রিল দেওয়া অংশে মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাকে পুজো দেওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু বলে রাখি, 2টো লাইন কিন্তু বিভক্ত হয়, অর্থাৎ একটি মূর্তি পুজোর লাইন এবং একটি শিলাকে পুজো দেওয়ার লাইন। এই স্থানে কিন্তু নটরাজের মূর্তি আছে, যেটা বাইরে সূর্যের আলো রিফ্লেকশনে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তবে রাত্রিবেলা এবং সন্ধ্যেবেলা চারিদিকে আলো জ্বলে ওঠে, সেই সময় কিন্তু এই মন্দিরের মাধুর্যটা অনেক বেশি বেড়ে যায় এবং দেখতে অনেকটাই সুন্দর লাগে।
এবারে কিছু কথা বলি, সেগুলো না বললেই নয়। এখানে কিন্তু অনেক পুরোহিতরা আছে, আপনাকে অফার করবে, কিন্তু আপনাকে কোনো জোর জবরদস্তি করবে না, আপনি নেবেন না, আপনার যেটা পছন্দ হবে না আপনি নেবেন না। আমি তো আগেই বলেছি আমি খুব ভালো করেই মাকে দর্শন করেছি এবং একটু রিকোয়েস্ট করাতে আমাকে কিন্তু দেখতে দিল। আমি পুজো দিইনি, লাইনের ব্যাপারে ডিটেলসে তোমাদেরকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি। এবং মন্দিরের পেছনের অংশে কিন্তু বলিঘর আছে, যাদের একটু সমস্যা আছে তারা কিন্তু জায়গাটা অ্যাভয়েড করবেন প্লিজ। আমারও খুব একটা ভালো লাগলো না। আর এখানে কিন্তু ছাগল বিক্রি হচ্ছে, যারা যেটা পছন্দ হবে সেটা নিয়ে এখানে সেটা উৎসর্গ করতে পারে। আমি তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে দিলাম বাইরে থেকে। এবার কামাখ্যা টেম্পল থেকে বেরিয়ে যাবো। পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উত্তর এবং দক্ষিণ গোয়াটিকে সংযুক্ত করে কেবল কার, যেটি অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে খুব শিগগিরই। বাই।